নমস্কার। আজকের আলোচনায় আমরা ফোকাস করছি এমন একটা যুদ্ধের ওপর যা ভারতের ইতিহাসে একটা যাকে বলে টার্নিং পয়েন্ট তৈরি করেছিল। বক্সারের যুদ্ধ, ১৭৬৪ সাল। হুম। আমরা তো পলাশির যুদ্ধ ১৭৫৭ সালের যুদ্ধের কথা অনেক বেশি শুনি, হুম। তাই না? কিন্তু এই বক্সারের যুদ্ধটা এটাই কিন্তু আসলে অনেক গভীরে গিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ্য আর তার সাথে সাথে গোটা ভারতবর্ষের ভবিষ্যৎই ঠিক করে দিয়েছিল। ঠিক বলেছেন। পলাশী হয়তো ছিল ক্ষমতার অলিন্দে ব্রিটিশদের প্রথম পা রাখা, কিন্তু বাক্সার ছিল সেই ক্ষমতাকে একেবারে যাকে বলে পাকাপোক্ত করার একটা সামরিক আর অর্থনৈতিক ছাড়পত্র। হ্যাঁ, আজকের আলোচনায় আমরা একটু দেখব আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেটে যে ঠিক কী পরিস্থিতিতে এই যুদ্ধটা হলো, কারা ছিলেন এর মূল কুশীলব, যুদ্ধের ময়দানে ঠিক ঘটলটা কি, আর সবচেয়ে জরুরি হলো এর ফলটা কতটা সুদূরপ্রসারী ছিল। একদম। আমাদের লক্ষ্য হবে এটাই বোঝা যে কেন এই যুদ্ধটাকে বলা হয় যে ভারতে ব্রিটিশ শাসনের আসল ভিত্তিটা এই যুদ্ধেই স্থাপন করেছিল। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। যদি একটু পেছন ফিরে তাকাই পলাশের যুদ্ধের পর, ১৭৫৭ পর, অবস্থাটা ঠিক কেমন ছিল? মীর জাফর তখন নবাব, তাই তো? হ্যাঁ, মীর জাফর নবাব হলেন বটে, কিন্তু আসলে তো তিনি ছিলেন কোম্পানির হাতের পুতুল কম বেশি। একদম। কোম্পানি তো চেয়েছিল এমন একজনকে যিনি তাদের সব রকম সুবিধা দেবেন, বাণিজ্যিক, রাজনৈতিক। কিন্তু মীর জাফর দেখলেন যে কোম্পানির চাহিদা তো দিনে দিনে বেড়েই যাচ্ছে। সেটা মেটানো কঠিন হচ্ছিল নিশ্চয়ই। কঠিন তো বটেই, আবার সবসময় কোম্পানির কথায় চলতেও তার একটা অস্বস্তি ছিল। আর সেই জন্যেই তো ১৭৬০-এ ইংরেজরা তাকে সরিয়ে দিল। সরিয়ে তার জামাই মীর কাসেমকে বসালো মসনদে। হ্যাঁ, আর সূত্রগুলো যা বলছে, মীর কাসিম কিন্তু মীর জাফরের মতো ছিলেন না। তিনি বেশ বিচক্ষণ, যোগ্য আর বেশ স্বাধীন চেতা ছিলেন। ঠিক। মীর কাসিম নবাব হয়েই বুঝলেন যে যদি নবাবের ক্ষমতা বা মর্যাদা পুনরুদ্ধার করতে হয় তাহলে কোম্পানির প্রভাব থেকে বেরোতে হবে। হুম। তিনি বেশ কিছু জরুরি প্রশাসনিক অর্থনৈতিক সংস্কারের দিকে নজর দিলেন। যেমন ধরুন, সেনাবাহিনীকে একটু আধুনিক করার চেষ্টা করলেন, দুর্নীতি কমানোর চেষ্টা করলেন। আর ওই যে রাজধানী বদলে ফেলার ব্যাপারটা, ওটা তো খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল। মুর্শিদাবাদ থেকে সোজা মুঙ্গেরে। ঠিক, এর মূল কারণই ছিল কলকাতা আর মুর্শিদাবাদ, কোম্পানির প্রভাব বলয় থেকে যতটা সম্ভব দূরে সরে যাওয়া, যাতে একটু স্বাধীনভাবে কাজ করা যায়। বোঝাই যাচ্ছে। মুঙ্গেরে তিনি দুর্গ তৈরি করলেন, এমনকি অস্ত্র তৈরির কারখানাও বসালেন। তিনি নিজের একটা শক্ত ভিত্তি গড়তে চাইছিলেন। কিন্তু যে পদক্ষেপটা একেবারে সরাসরি সংঘাতে নিয়ে গেল কোম্পানিকে, সেটা হলো ওই বাণিজ্য সংক্রান্ত ইস্যুটা, বিশেষ করে দস্তক। হ্যাঁ, এই দস্তক ব্যাপারটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। এটা তো ছিল একরকম ছাড়পত্র, তাই না? মোঘল আমলের। কোম্পানি এটা ব্যবহার করে বিনা শুল্কে ব্যবসা করতে পারত। ঠিক, কিন্তু সমস্যাটা হচ্ছিল এর অপব্যবহারে। কোম্পানির লোকেরা এই অধিকারটা শুধু কোম্পানির মালের জন্য নয়, নিজেদের পার্সোনাল ব্যবসার জন্য যেমন খুশি ব্যবহার করছিল। ও, আচ্ছা। এমনকি এই দস্তক তারা দেশীয় ব্যবসায়ীদের কাছে বিক্রিও করে দিত। এর ফলে কি হচ্ছিল? একদিকে দেশীয় ব্যবসায়ীরা পড়ছিল প্রতিযোগিতায় পিছিয়ে, আর নবাব বঞ্চিত হচ্ছিলেন বিরাট অঙ্কের রাজস্ব থেকে। তার মানে নবাবের রাজকোষ খালি হয়ে যাচ্ছে, আবার স্থানীয় ব্যবসাও মার খাচ্ছে। মীর কাসিম নিশ্চয়ই এটা চুপচাপ মেনে নেননি। না, একদমই না। তিনি এর প্রতিবাদ করলেন। তিনি চাইলেন যে হয় ইংরেজরা এই অপব্যবহার বন্ধ করুক, না হলে সব বণিকের জন্য শুল্ক তুলে দেওয়া হোক, যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় আর কি। হুম। তিনি এক পর্যায়ে সব ধরনের অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলেই দিলেন। এটা বেশ সাহসী একটা স্টেপ ছিল, কিন্তু এতেই ইংরেজরা গেল ক্ষেপে। কারণ তাদের যে বিশেষ সুবিধাটা ছিল সেটা তো চলে গেল। আর এই সংঘাতই শেষ পর্যন্ত যুদ্ধের দিকে নিয়ে গেল। যখন মীর কাসিম বুঝলেন যে কোম্পানির সাথে আর আপোস করা যাবে না, তখন তিনি একা লড়তে না চেয়ে জোট বাঁধার চেষ্টা করলেন। হ্যাঁ, এইখানেই তৈরি হলো সেই বিখ্যাত জোটটা। মীর কাসিম তখন ক্ষমতা হারিয়ে পাটনায়। তিনি সাহায্য চাইলেন তৎকালীন উত্তর ভারতের দুটো বেশ গুরুত্বপূর্ণ শক্তির কাছে। একজন হলেন অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, আর অন্যজন? অন্যজন তখন নামে মাত্র হলেও ভারতের প্রতীক, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। আচ্ছা, সুজাউদ্দৌলা কেন রাজি হলেন এই জোটে আসতে? তার কি লাভ ছিল? দেখুন, সুজাউদ্দৌলার নিজেরও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল।
তিনি হয়তো ভেবেছিলেন ইংরেজদের যদি বাংলা থেকে বা বিহার থেকে হটানো যায় তাহলে তার নিজের ক্ষমতা প্রতিপত্তি বাড়বে। বিহার অঞ্চলের ওপর তার একটা প্রভাবও ছিল। আর মীর কাসিম তাকে যুদ্ধের খরচের জন্য বিপুল টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আর মোঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, তার অবস্থা তো তখন খুব একটা ভালো ছিল না, তাই না? একেবারেই না। শাহ আলম তখন নামেই সম্রাট। তার না ছিল তেমন ক্ষমতা, না ছিল সেনাবাহিনী। তিনি বলতে গেলে অযোধ্যার নবাবের আশ্রয়েই ছিলেন। এই জোটে এসে তিনি হয়তো ভেবেছিলেন যদি ইংরেজরা হারে তাহলে তার হারানো সম্মান হয়তো কিছুটা ফেরে, বা অন্তত তার অবস্থানটা একটু মজবুত হয়। মানে তিনজনেরই লক্ষ্য এক, ইংরেজদের হারানো। কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়াটা কেমন ছিল? সেটাই একটা প্রশ্ন। লক্ষ্য এক হলেও তাদের স্বার্থ বা বোঝাপড়া কতটা মজবুত ছিল তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পরিস্থিতি তাদের এক জায়গায় এনেছিল। এই মিলিত বাহিনী তো সংখ্যায় বেশ বড় ছিল। হ্যাঁ, এই পরিস্থিতিই তো ১৭৬৪ সালের ২২শে অক্টোবর বক্সারের ময়দানে যুদ্ধটা শুরু হল। একদিকে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে কোম্পানির বাহিনী, আর অন্যদিকে মীর কাসিম, সুজাউদ্দৌলা আর শাহ আলমের মিলিত বাহিনী। সংখ্যার দিক দিয়ে দেখলে তো পার্থক্যটা বিশাল। কোম্পানির বাহিনীতে সব মিলিয়ে সৈন্য ছিল ৭,০০০-এর কিছু বেশি। তার মধ্যে ইউরোপীয় সৈন্য মেরে কেটে ৮৫০ জন। বাকিরা সব দেশীয় সিপাহী, যাদের কোম্পানি ট্রেনিং দিয়েছিল। আর ওদিকে মিলিত বাহিনীর সংখ্যা কত ছিল? মিলিত বাহিনীর সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে সূত্রগুলোতে, তবে মোটামুটি ৪০,০০০ থেকে ৬০,০০০-এর মতো ধরা হয়। মানে কাগজে কলমে দেখলে তো মনে হবে এই যুদ্ধ জেতাটা মিলিত বাহিনীর জন্য সোজাই হওয়ার কথা। কিন্তু হলো ঠিক উল্টোটা। এত বড় একটা বাহিনী নিয়েও তারা হেরে গেলেন। কারণটা কি? শুধু ভালো অস্ত্র? দেখুন, উন্নত অস্ত্র, বিশেষ করে কোম্পানির কামান বা আর্টিলারি, সেটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর ছিল। বন্দুকগুলো ভালো ছিল, কিন্তু তার চেয়েও বড় কারণ ছিল সম্ভবত ডিসিপ্লিন, ট্রেনিং আর লিডারশিপ। মানে? মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে কোম্পানির বাহিনী ছিল খুবই সুশৃঙ্খল, প্রফেশনাল। তাদের যুদ্ধের কৌশলও অনেক ভালো ছিল। তারা জানত কখন অ্যাট্যাক করতে হবে, কখন ডিফেন্ড করতে হবে, কিভাবে ফরমেশন করতে হবে। আর মিলিত বাহিনীর অবস্থা? ঠিক তার উল্টো। ওই বিশাল বাহিনীটা আসলে ছিল বিভিন্ন দল আর নেতার অধীনে থাকা সৈন্যদের একটা জগা খিচুড়ি বলা যেতে পারে। তাদের মধ্যে কোনো সেন্ট্রাল কমান্ড ছিল না, কোনো সমন্বিত পরিকল্পনাই ছিল না। এর অভাব ছিল বলেই মনে হয়। যুদ্ধের ময়দানে কে কাকে নির্দেশ দেবে, কার কথা কে শুনবে, এই নিয়েই একটা গণ্ডগোল ছিল। আর বেশিরভাগ সৈন্যই ছিল পুরনো ধাঁচের অস্ত্রে সজ্জিত। প্রশিক্ষণের অভাবও ছিল। যুদ্ধের ময়দানে তাহলে কি ঘটল? লড়াইটা কি অনেকক্ষণ চলেছিল? না না, যুদ্ধটা খুব বেশিক্ষণ চলেনি। সূত্রগুলো থেকে যা বোঝা যায়, কয়েক ঘন্টার মধ্যেই খেলার ফল যুদ্ধের ফল পরিষ্কার হয়ে যায়। ইংরেজদের ওই ডিসিপ্লিনড ইনফ্যান্ট্রি আর এফেক্টিভ আর্টিলারির আক্রমণের মুখে মিলিত বাহিনীর প্রতিরোধ বেশ তাড়াতাড়ি ভেঙে পড়ে। কেউ কি একটু লড়েছিল? সুজাউদ্দৌলার বাহিনী কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু মীর কাসিমের সৈন্যরা আর মুঘল সম্রাটের বাহিনী বিশেষ কিছুই করে উঠতে পারেনি। একটা সময়ের পর পুরো বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। তাহলে তো এটা কোম্পানির জন্য একটা, যাকে বলে, ডিসাইসিভ ভিক্টরি ছিল। আচ্ছা, এই হারের পর তিন নেতার কি হলো? মীর কাসিমের কি পরিণতি হলো? মীর কাসিমের ভাগ্যটা ছিল সবচেয়ে দুঃখজনক। যুদ্ধের পর তিনি কোনো ক্রমে পালিয়ে যান, তারপর তার বাকি জীবনটা কাটে খুবই দুর্দশা আর অনিশ্চয়তার মধ্যে। তাই নাকি? হ্যাঁ, তিনি বিভিন্ন জায়গায় সাহায্য চেয়ে ঘুরেছেন, কিন্তু কেউ তাকে সেভাবে আশ্রয় বা সাহায্য দেয়নি। শেষে শোনা যায় ১৭৭৭ সাল নাগাদ দিল্লির কাছে খুব দিনহীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলার নবাব হওয়ার স্বপ্ন তার পুরোপুরি শেষ হয়ে যায়। খুব করুণ পরিণতি। আর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, তিনি তো বেশ শক্তিশালী ছিলেন। সুজাউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে অযোধ্যা ফিরে যান। তবে তিনি মীর কাসিমের মতো একেবারে নিঃস্ব হননি। ইংরেজরা তার সাথে একটা বোঝাপড়ায় আসে, তবে সেটা তার জন্য বেশ অপমানজনকই ছিল। কিরকম? তাকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসাবে বিরাট অঙ্কের টাকা দিতে হয়, আর ইংরেজদের সাথে একটা চুক্তি করতে বাধ্য করা হয়, যাতে তার ক্ষমতা অনেকটাই কমে যায়। বলতে গেলে তিনি ইংরেজদের একজন আশ্রিত মিত্র রাজা হয়ে গেলেন। আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম? যুদ্ধ শেষ হওয়ার পরই শাহ আলম ইংরেজ শিবিরে আশ্রয় চান এবং তাদের সঙ্গে যোগ দেন। তিনি বুঝে গিয়েছিলেন যে ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা তার নেই, বরং তাদের সাথে থাকলেই হয়তো তার বাদশাহী তকমাটা বাঁচবে।
আর এই পরিস্থিতিতেই ইংরেজরা তার সাথে সেই বিখ্যাত চুক্তিটা করে, এলাহাবাদ চুক্তি ১৭৬৫। ঠিক তাই। এই এলাহাবাদ চুক্তিকেই বক্সারের যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী ফলাফল বলে ধরা হয়। এই চুক্তির মূল ব্যাপারগুলো কি ছিল? এই চুক্তির আসলে দুটো অংশ ছিল। একটা অযোধ্যার নবাবের সাথে, যেখানে ওই ক্ষতিপূরণ আর এলাহাবাদ ও কারা অঞ্চল মুঘল সম্রাটকে দেওয়ার কথা ছিল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা ছিল মুঘল সম্রাটের সাথে করা চুক্তিটা। সেটাই তো, সেই দিওয়ানি লাভের ব্যাপারটা। একদম। এর মাধ্যমেই সম্রাট দ্বিতীয় শাহ আলম আনুষ্ঠানিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার আর উড়িষ্যার দিওয়ানি দিয়ে দেন। দিওয়ানি মানে তো রাজস্ব আদায়ের অধিকার। এর তাৎপর্যটা ঠিক কি ছিল? শুধু ট্যাক্স কালেকশন? না, শুধু ট্যাক্স কালেকশন নয়। দেওয়ানি মানে রাজস্ব আদায়ের অধিকার তো বটেই, তার সাথে দেওয়ানি বা সিভিল মামলার বিচার ব্যবস্থার দায়িত্বও এর মধ্যে ছিল। মানে দাঁড়াচ্ছে, বাংলা, বিহার, উড়িষ্যার মূল অর্থনৈতিক চালিকা শক্তি কোথা থেকে কত ট্যাক্স আসবে, কিভাবে আসবে, সেই টাকা কোথায় খরচ হবে, তার পুরো আইনি অধিকার চলে গেল কোম্পানির হাতে। তাহলে নবাবের হাতে কি রইল? নবাবের হাতে রইল শুধু নিজামত, মানে আইন শৃঙ্খলা রক্ষা আর ফৌজদারি বিচারের দায়িত্ব। কিন্তু তার জন্য যে টাকা দরকার, সেটাও আসতো কোম্পানির কাছ থেকে। এটা একটা অদ্ভুত ডবল গভর্নমেন্ট বা দ্বি-শাসন ব্যবস্থার জন্ম দিল। তার মানে নবাব থাকলেন একজন ক্ষমতাহীন শাসক হিসেবে, আর কোম্পানি পর্দার আড়াল থাকে আসল কলকাঠি নাড়তে শুরু করল অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে। একেবারে ঠিক। এর ফলে হলো কি, বাংলার বিপুল সম্পদ সরাসরি কোম্পানির নিয়ন্ত্রণে চলে এলো। তারা নিজেদের ইচ্ছে মতো এই টাকা ব্যবহার করতে শুরু করলো। এই টাকা তারা কোথায় ব্যবহার করত? এই টাকা দিয়ে তারা ভারতেই নিজেদের সাম্রাজ্য বাড়ালো, আরও বড় সেনাবাহিনী তৈরি করল, অন্য রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করল, নিজেদের প্রশাসনিক খরচ চালালো, আবার প্রচুর সম্পদ ব্রিটেনেও পাঠালো। অনেক ঐতিহাসিক মনে করেন এই টাকা ব্রিটেনের শিল্প বিপ্লবেও পুঁজি জুগিয়েছিল। আর বাংলায় তাহলে শোষণ শুরু হলো। হ্যাঁ, বাংলায় শুরু হলো এক চরম অর্থনৈতিক শোষণ। এই দিওয়ানি লাভ কোম্পানির চরিত্রেও তো একটা বিরাট বদল আনলো, তাই না? তারা তো এসেছিল ব্যবসা করতে। অবশ্যই। এতদিন তারা ছিল একটা ট্রেডিং কোম্পানি যারা রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু দিওয়ানি পাওয়ার পর তারা আইনত শাসকের ভূমিকায় চলে এলো। যদিও কাগজে কলমে নবাব তখনও ছিলেন, কিন্তু আসল ক্ষমতা তো কোম্পানির হাতে। বাংলা কার্যত তাদের কলোনি হওয়ার দিকে অনেকখানি এগিয়ে গেল। এখান থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতটা শক্তভাবে পোতা শুরু হলো। তাহলে আমরা যে প্রায়ই পলাশির যুদ্ধকে ১৭৫৭ বেশি গুরুত্ব দিই, তার চেয়ে বক্সারের যুদ্ধকে ১৭৬৪ কেন বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? পলাশিতেও তো ইংরেজরা জিতেছিল। দেখুন, পলাশির জয়টা ছিল মূলত একটা রাজনীতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর খুব সামান্য একটা লড়াইয়ের ফল। সেখানে তো নবাবের মূল বাহিনীর যুদ্ধই করেনি, ওটা ছিল অনেকটা ক্ষমতার হাত বদলের মতো। কিন্তু বক্সার ছিল একটা পুরোদস্তুর যুদ্ধ। একদিকে উত্তর ভারতের ৩টে প্রধান শক্তি একজোট হয়ে লড়ছে, আর অন্যদিকে কোম্পানির বাহিনী। এই যুদ্ধে জেতার মাধ্যমে কোম্পানি প্রমাণ করে দিল যে তারা শুধু কূটনীতিতে নয়, মিলিটারি পাওয়ারেও ভারতীয়দের চেয়ে এগিয়ে। অর্থাৎ পলাশি যদি দরজাটা খুলে দেয়, বক্সার সেই ঘরে পাকাপাকিভাবে থাকার লাইসেন্সটা এনে দেয়। চমৎকার বলেছেন। ঠিক তাই, পলাশি জন্ম দিয়েছিল সন্দেহের, কিন্তু বক্সার জন্ম দিয়েছিল নিশ্চিত ক্ষমতার। এই যুদ্ধ কোম্পানির আত্মবিশ্বাস একদম তুঙ্গে পৌঁছে দেয়। তারা বুঝে যায় যে ভারতীয় শক্তিগুলো সংখ্যায় যতই বেশি হোক, নিজেদের মধ্যে ঐক্যতা না থাকলে, পুরনো যুদ্ধরীতি আর শৃঙ্খলার অভাবে তারা কোম্পানির আধুনিক বাহিনীর সামনে টিকতে পারবে না। আর এরপর থেকেই তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। হ্যাঁ, এরপর থেকেই কোম্পানি আরও আগ্রাসীভাবে সাম্রাজ্য বিস্তারের পথে এগোতে শুরু করে। এই যে সম্পদের হস্তান্তরের কথা বললেন, মানে ওই ওয়েলথ ট্রেন, এর প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল? এর প্রভাব ছিল মানে অকল্পনীয়। বাংলা তখন ভারতের সবচেয়ে ধনী প্রদেশগুলোর একটা। এই বিপুল পরিমাণ রাজস্ব সোজা কোম্পানির হাতে চলে যাওয়ায় তারা একটা অম্পক অর্থনৈতিক শক্তি পেয়ে গেল। এই টাকা দিয়েই তারা বাকি ভারত জয়ের খরচ জুগিয়েছে বলা যেতে পারে। আর উল্টো দিকে ভারত ক্রমশ গরিব হয়েছে। সুতরাং বক্সারের যুদ্ধকে যদি ভারতের পরাধীনতার ইতিহাসে একটা মাইল ফলক বা টার্নিং পয়েন্ট বলি, তাহলে একটুও ভুল হবে না। এটা শুধু একটা রাজ্যের হার ছিল না, এটা ছিল মানে বৃহত্তর ভারতীয় প্রতিরোধ শক্তির ওপর একটা বিরাট ধাক্কা।
নিঃসন্দেহে বক্সার দেখিয়ে দিয়েছিল যে স্থানীয় শক্তিগুলোর মধ্যে ঐক্যের অভাব আর সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে আধুনিক করতে না পারার ফল কতটা মারাত্মক হতে পারে। এই যুদ্ধ কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য পুরো ভারত জয়ের দরজাটা খুলে দিয়েছিল। এর পরের প্রায় ১০০ বছর ধরে তারা ধীরে ধীরে প্রায় পুরো উপমহাদেশকে নিজেদের শাসনের অধীনে নিয়ে আসে। তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা যা বুঝলাম, বক্সারের যুদ্ধ ১৭৬৪ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না। পলাশির পরের রাজনৈতিক পরিস্থিতি, মীর কাসিমের স্বাধীন হওয়ার চেষ্টা, কোম্পানির অর্থনৈতিক শোষণ আর তার বিরুদ্ধেই তৈরি হয়েছিল জোট, এই সব মিলিয়েই এই যুদ্ধটা হয়। এই যুদ্ধে মেজর হেক্টর মুনরোর নেতৃত্বে কোম্পানির বাহিনী মীর কাসিম, সুজা-উদ-দৌলা আর শাহ আলম দ্বিতীয়র বিশাল কিন্তু অসংগঠিত বাহিনীকে হারিয়ে দেয়। ফলাফল হিসেবে ১৭৬৫-র এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি লাভ করে। ঠিক। তে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত গাড়ার ক্ষেত্রে অনেক বেশি নির্ণায়ক। আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়। আমরা দেখলাম বক্সারে ভারতীয় পক্ষের হারের একটা বড় কারণ ছিল নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব, তাই না? লিডারশিপের সমস্যা। হ্যাঁ, ঐক্যের অভাব। বিরাট সৈন্য সংখ্যা বা ব্যক্তিগত বীরত্ব কোনো কাজেই আসেনি একটা ঐক্যবদ্ধ কৌশলের অভাবে। এই শিক্ষাটা, মানে ভেতরের বিভাজন বা অনৈক্যের ফল যে পরাজয় ডেকে আনে, এটা কি শুধু বক্সারের যুদ্ধের জন্যই সত্যি, নাকি এর পরেও যখন বিভিন্ন সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে, বা ধরা যাক স্বাধীনতার পরেও যখন দেশ গড়ার প্রশ্ন এসেছে, তখনও এই শিক্ষাটার প্রাসঙ্গিকতা একই রকম থেকে গেছে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। ইতিহাস থেকে এই শিক্ষাটা নেওয়া কতটা জরুরি। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা করলে হয়তো ইতিহাসের পুনরাবৃত্তি বা তার থেকে শেখার ব্যাপারে নতুন কোনো দিক খুলে যেতে পারে।